বেড়াতে তো আমরা সবাই মোটামুটি ভালোই বাসি। বিশেষ করে সামান্য একটু পয়সা জমলেই অনেকে আছে যে বেড়াতে চলে যেতে চান, সে কাছে পিঠে হোক অথবা দূরে হোক। সবসময় আমাদের চেষ্টা হয় অল্প পয়সার মধ্যে কি করে বেরিয়ে আসি, কেননা আমরা বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে আসা মানুষজন। তবে আজকে কিন্তু আমি মধ্যবিত্ত নয়, মধ্য বয়সীদের বেড়াতে যাওয়ার আগে কি কি বিষয় নিয়ে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে সেই বিষয়টা নিয়ে আমি একটুখানি কথা বলতে চলে এলাম। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার এই ভিডিওর বিষয়বস্তু অনেকেরই খুব অবাক লাগতে পারে। বেড়াতে যাওয়ার সঙ্গে বয়সের আবার কি সম্পর্ক? হাতে কিছু টাকা পয়সা জমলো, মনে ইচ্ছা জাগলো, তাহলে বেরিয়ে যাওয়া যায়। আর যদি সঙ্গী সাথী মনের মতো জুটে যায় তাহলে তো হয়েই গেল, কোনো কথা নেই, সোনায় সোহাগা। কিন্তু একটা বয়সে আসার পর আমাদের কিন্তু বেড়াতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। যারা 40 ক্রস করে গেছেন বা 45-50-এর কাছাকাছি চলে এসছেন, তাদের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে, যেহেতু আমি নিজে ভুক্তভোগী সেই জন্য আমি খুব ভালোভাবেই বলতে পারি যে শারীরিক কিছু সমস্যা চলে আসে। প্রথমেই আসে পা, হাঁটু, কোমর, এই সমস্ত বিষয় সংক্রান্ত সমস্যা। অথচ এটা তো আপনারা মানবেনই, বেড়াতে গেলে আপনাকে হাঁটাচলা করতেই হবে। এটা মাথায় রাখতে হবে যে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, আপনার টিমের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়ে যাবেন। তো আমরা বেড়াতে বেরিয়ে নিশ্চয়ই চাইবো না যে আমার জন্য বাকি সমস্ত লোকেদের অসুবিধা হোক বা ডাক্তার বদ্যি নিয়ে ছুটোছুটি করতে যাই। সেই জন্য আগে থেকেই আপনাকে বুঝে নিতে হবে যে আমি এই জায়গায় যেতে পারবো আর এই জায়গায় যেতে পারবো না। মাঝ রাস্তায় গিয়ে কিছু দূর গেলেন, তারপর আর পাচ্ছি না বলে বসে পড়লেন, বাদবাকিরা হতাশ হয়ে পড়বে, তারা এগোতে পারবে না, পিছোতে পারবে না, একটা এম্বারাসিং সিচুয়েশন হবে। তো সেক্ষেত্রে আপনাকে আপনার শরীর সম্পর্কে কিন্তু একেবারে ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে কত দূর আপনি যেতে পারবেন, কত দূর পারবেন না। এছাড়াও আছে খাবার দাবারের অনিয়ম। সব সময় যারা ঘড়ি ধরে খাওয়া দাওয়া করেন বা ওষুধপত্র মেনটেন করে চলেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ একটু অসুবিধাজনক হয়ে যায় যদি আপনি বেশ কিছু দিনের জন্য বাইরে বেরিয়ে যান। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমরা কোন দিন কোথায় যাচ্ছি, কোন সময়টা কিভাবে কাটাবো, তার সঙ্গে আমার খাবার দাবার, আমার ওষুধপত্র, এগুলো যেমন অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক তেমনি কোন কোন জায়গায় আমি যেতে পারবো, কোন কোন জায়গায় যেতে পারবো না, সেটাও কিন্তু আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হতে পারে। কেননা আপনার 16 কিংবা 20 বছর বয়সী ছেলে বা মেয়ে যেটা পারছে অনায়াসেই, সেটা কিন্তু আপনি পারবেন না। এটা আপনাকে স্বীকার করেই নিতে হবে, কেননা শরীর আপনার সাথ দেবে। ঢালু, উঁচু নিচু, এবড়ো খেবড়ো পথ, অনেকটা সিঁড়ি, এগুলো কিন্তু যতই যা বলুন পা আর কোমরের জন্য খুবই কষ্টকর ব্যাপার। পায়ের সমস্যা আছে তাদের বিশাল মুশকিল, একটু এদিক ওদিক হলেই ব্যাস নিচে পড়ে মরতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যেরকম মুগ্ধ করে, সেই রকম যদি একটু অসাবধান হই তাহলে কিন্তু মুহূর্তেই আনন্দ নিরানন্দে পরিণত হয়ে যেতে পারে। বাইরে বেড়াতে গেলে দেখবেন সাইট সিন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। একটা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সেই শহর বা সেই অঞ্চলটা ঘুরে দেখি এবং সেটা যাতে খুব কমফোর্টেবল হয় সেই জন্য আপনাকে ভালো গাড়ির বন্দোবস্ত করতে হবে। পাহাড়ি অঞ্চলে যদি বেড়াতে যান তাহলে কখনোই ছোট গাড়ি নেবেন না। সমতল হলে চলতে পারে, কিন্তু পাহাড়ি অঞ্চলে ছোট গাড়িগুলো কিন্তু খুবই অসুবিধার সৃষ্টি করে। সেক্ষেত্রে খুব আরামদায়ক কমফোর্টেবল গাড়ি কিন্তু আপনি চুজ করবেন এবং র্যান্ডাম যে কোনো জায়গা থেকে গাড়ি নেবেন না। একদম অথেন্টিক কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তবেই নেবেন। তার কারণ অনেক জায়গাতে, বিশেষ করে উত্তর ভারতের বিভিন্ন জায়গাতে মাঝবয়সী বা বয়স্ক লোকেদের ঠকিয়ে নেওয়ার প্রবণতাটা কিন্তু খুব বেশি। আমাদের কলকাতা শহরও কিন্তু পিছিয়ে নেই। সুতরাং বেড়াতে যাওয়ার জন্য বা সাইট সিনের জন্য সবসময় চেষ্টা করবেন একটা ভালো গাড়ির সঙ্গে সংযুক্ত হতে। তাতে যেরকম কমফোর্টেবলি আপনি যাতায়াতও করতে পারবেন, তেমনি রাস্তাঘাটে যে কোনো রকম অসুবিধার সম্মুখীন কিন্তু হবেন না, এটা মোটামুটি ধরে নেওয়াই যায়। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে।
অনেক মানুষই আছেন যে যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানকার লোকাল খাবার খেতে খুব পছন্দ করেন। এটা তো একটা খুব ভালো জিনিসই, কিন্তু সেই লোকাল খাবার যেন রাস্তাঘাটের বা ফুটপাত থেকে তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। আমাদের বয়স যেহেতু পড়তির দিকে, সেজন্য আমাদের হজম ক্ষমতাও আগের মতো আর নেই। সেক্ষেত্রে ভালো জায়গা এবং যে সমস্ত হোটেল বা রেস্টুরেন্টগুলো খুব চালু, সবসময় লোকজন যাতায়াত করছে, সেখানে কিন্তু আপনি বাসি বা পুরনো খাবার পাবেন না, টাটকা খাবারই পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটুখানি দেখে শুনে বুঝে যেতে হবে যে কোন জায়গায় গেলে আমি টাটকা খাবারটা পাবো। আর এখন তো বিভিন্ন জায়গায় হোমস্টের প্রচলন হয়েছে। এই হোমস্টেগুলোতে বলে দিলে কিন্তু ওরা ওদের যেরকম রান্না বান্না সেগুলো করে, তাতে করে আপনি যে অঞ্চলে বেড়াতে গেছেন সেখানকার খাবারের স্বাদ পেতে পারবেন। মানে আমি বলতে চাইছি যে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের আনহাইজেনিক পদ্ধতিতে যে খাবারগুলো তৈরি হচ্ছে, কাটা ফল বিক্রি হচ্ছে, শরবত বিক্রি হচ্ছে, এগুলো থেকে বিরত থাকবেন এবং জল সবসময় ক্যারি করবেন, কারণ বেশিরভাগ রোগ কিন্তু জলের মাধ্যমেই চলে আসে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যদি বেড়াতে যান তাহলে তো জল আপনাকে কিনে খাওয়ার বন্দোবস্ত করতেই হবে বা পিউরিফাই জল আপনাকে ব্যবহার করতে হবে। যে কোনো জায়গা থেকে র্যান্ডাম আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না বা করা উচিত না। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের কিন্তু পাহাড়ি অঞ্চলে ওঠানামা করার ক্ষেত্রে বেশ অসুবিধার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধপত্র, ইনহেলার এগুলো সবসময়ই ব্যাগের মধ্যে রাখতে হবে। আর বয়স্ক যারা, তাদের জন্য অনেক জায়গাতেই লাঠির বন্দোবস্ত থাকে, সেইগুলো হেজিটেশন না করে সঙ্গে নিয়ে নেওয়াই ভালো। বাইরে বেড়াতে গেলে কিন্তু যদি আপনি টাকা পয়সা নিয়ে কার্পণ্য করেন তাহলে আপনাকে অসুবিধায় পড়তেই হবে। এই সহজ সত্যটা মেনে নিতেই হবে। যদি আপনি খুব সস্তায় কোনো জায়গায় থাকতে যান তাহলে বিভিন্ন রকম মিশন, যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা অন্য যে কোনো সংস্থা যারা অল্প মূল্যে থাকার বন্দোবস্ত করে দেন, আগে থেকে সেইখানে আপনাকে যোগাযোগ করতে হবে। তা না হলে এখন দেখা যাচ্ছে যে বিশেষ করে বাঙালিরা চতুর্দিকে এত জায়গায় বেড়াতে যায় যে কোনো ডেস্টিনেশনে গেলেই আপনি যে আগে থেকেই সবকিছু পেয়ে যাবেন, এই ভুলটা কিন্তু করবেন না। যত কম পয়সা আপনি দেবেন তত আপনাকে অসুবিধা ভোগ করতে হবে। যে রুম আপনি 1000 টাকায় পাচ্ছেন আর যে রুম আপনি 3000 টাকায় পাচ্ছেন, নিশ্চয়ই টাকার ব্যবধান আছে বলেই তার সুযোগ সুবিধারও ব্যবধান থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাইন্ডসেট করে নিতে হবে যে আমি নানা রকম অসুবিধার মধ্যে অ্যাডজাস্ট করে ফেলতে পারবো নাকি আমি পারবো না। লাগেজের বিষয়ে আমার একটু বক্তব্য আছে যে আমরা অনেক অনেক জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাই এই জিনিসগুলো পরবো বলে, কিন্তু দেখবেন বাস্তবে দেখা যায় যা আপনি নিয়ে যাচ্ছেন সবটা পরে ওঠা সম্ভব হয় না। সেই জন্য চেষ্টা করুন এমনভাবে জামা কাপড় চুজ করতে যাতে একটার সঙ্গে 3টে পেয়ার করা যায়। মানে আপনি যদি সালোয়ার কামিজ নিয়ে যান তাহলে একটা প্যান্টের সঙ্গে 3টে জামা পরতে পারবেন, এইরকম ভাবে কম্বিনেশন করে আপনি নিয়ে যান এবং চেষ্টা করবেন হালকা পাতলা জিনিস নিয়ে যেতে। তাহলে ক্যারি করতেও যেমন সুবিধা হবে তেমনি কমফোর্টেবলও ফিল করবেন। আর এটা তো স্বাভাবিক যে এমন কোনো সিচুয়েশন হতে পারে যে সেখানে আপনি মালপত্র বহন করে নিয়ে যাওয়ার লোকই পেলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকেই সেই টেনে টেনে নিয়ে যেতে হবে। সুতরাং মালপত্র যতটা সম্ভব কম করবেন তত আপনি কমফোর্টেবলি যাতায়াত করতে পারবেন। শুনে এসেছিলাম কিন্তু 1000 টাকা, এখানে এসে দেখছি 1200 টাকার নিচে কোনো কথা নেই। আসলে মানুষ বিভিন্ন রকম শুনে আসে আর বাস্তবে এসে নানান রকম আলাদা জিনিস হয়ে যায়। এখানে বাজেটের কথা বলছিলাম, আপনি ভেবে আসবেন একরকম আর আসল স্পটে এসে দেখবেন তার থেকে অনেক বেশি খরচ হচ্ছে। আবার আনওয়ান্টেড অনেক রকম সিচুয়েশনও তৈরি হয়ে যায়। যেমন আমরা এখন শিলং পাহাড়ে রয়েছি আর চেরাপুঞ্জি যাওয়ার পথে এই রাস্তাতে একটা ধস নেমেছে এবং তার জন্য আমাদের কিন্তু বেশ কয়েক ঘন্টা এখানে অপেক্ষা করতে হয়েছিল। কোনো রকম খাবার দাবার, জল পাওয়ার বন্দোবস্ত ছিল না। যেহেতু নিজেদের কাছে জিনিসপত্র ছিল সেই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। এই সব ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা যা আপনি ভেবে আসছেন যে এই
অংশটার জন্য এতটুকু খরচ করব, তার থেকে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যেতে পারে। তাই প্রয়োজনের থেকে একটু বেশি পরিমাণ লিকুইড মানি অন্তত আপনার কাছে সবসময়ই রাখতে হবে। দুর্গম অঞ্চলগুলোতে কিন্তু ইন্টারনেট পরিষেবা ভালো থাকে না, সেক্ষেত্রে আপনি অনলাইন কোনো রকম ট্রানজাকশন করতেই পারবেন না। তাই লিকুইড মানি সবসময় নিজেদের কাছে বেশ কিছুটা পরিমাণ রাখতেই হবে। इसका चेरापूंजी लिखा है, लेकिन ये क्या है? पेन स्टैंड और शो पीस और कुछ नहीं है। चेरापूंजी लिखा বাবা। ইয়ে এটা কি লঙ্কা? এগুলো মনে হয় ঝাল লঙ্কা নাকি? ইয়ে क्या है? ये वाला দাওয়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো জায়গায় বেড়াতে গেলে আমরা তো কিছু কেনাকাটা করবই, এটাই স্বাভাবিক। সুভেনির হিসাবে নানা রকম জিনিস কেনা যেতেই পারে, কিন্তু অনেক সময় দেখা যায় খাবার দাবার সংক্রান্ত জিনিসও বিক্রি হয়, যেটা আমাদের কাছে খুব একটা পরিচিত নয় কিংবা সন্দেহ আছে তাতে। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো না কেনাই ভালো। আর একান্তই যদি কিনতে হয় তাহলে সরকারি জায়গাগুলো থেকে কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। হয়তো সেখানে কিছুটা দাম বেশি হতে পারে, কিন্তু জিনিস যে জেনুইন সে বিষয়ে নিশ্চিন্ত হওয়া যায়। আমরা অনেক সময় লোভে পড়ে কিংবা চোখে দেখে মনে হচ্ছে ঠিক আছে সেই ভেবে অনেক কিছু জিনিস কিনে ফেলি, যেগুলো পরবর্তীকালে পয়সা নষ্ট ছাড়া আর কিছুই হয় না। এছাড়াও স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে সেখানকার বেসরকারি যে কোনো দোকান থেকেও আমরা জিনিসপত্র কিনতে পারি, কেননা স্থানীয় মানুষেরা সাধারণত ঠিকঠাক দোকানের নির্দেশই আমাদের দেবে। সেক্ষেত্রেও কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না। যেমন ধরুন এই দোকানটির কথাই বলি, অসমের গুয়াহাটি শহরের খুবই বিখ্যাত একটি চা বিক্রেতা সংস্থা। ডেসক্রিপশন বক্সে এই দোকানটির নাম আর ফোন নাম্বার আমি দিয়ে রাখবো। যারা ইচ্ছুক হবেন তারা খুব ভালো কোয়ালিটির চা এখান থেকে সংগ্রহ করতে পারেন। স্থানীয় মানুষদের কাছ থেকেই কিন্তু আমরা এই দোকানের খবরটা পেয়েছিলাম। আর সবার শেষে আরেকটা কথা, আপনি যেখানেই বেড়াতে যান না কেন, সমতল, মালভূমি, পাহাড়, যেখানেই যান, আপনি সেই জায়গা সম্পর্কে খুব ভালো করে জেনে বুঝে তবেই যাবেন। এতে করে ঠকে যাওয়ার কোনোই ভয় থাকবে না, এবং আপনি যা যা দেখতে চাইছেন মোটামুটি সেগুলো কভার করে আসতে পারবেন। কারোর মুখাপেক্ষী হয়ে কিন্তু আপনি বেড়াতে বেরোবেন না। আর এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইলটা খুললেই আপনি যে কোনো জায়গা সম্পর্কে সমস্ত ধরনের ডিটেল পেয়ে যাবেন। সুতরাং কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে খুব ভালো করে জেনে নিন। সেই জায়গার আবহাওয়া, মানে কত ডিগ্রি উষ্ণতা চলছে, সেই সময় বৃষ্টি হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রাখুন। তাহলে কি হবে, সেই অনুযায়ী আপনি আপনার জামা কাপড় সিলেকশন করতে পারবেন, লাগেজ সেইভাবেই সাজিয়ে নিতে পারবেন। আশা করছি এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে। যদি লাগে তাহলে এই ভিডিও বানানো আমার সার্থক হবে। আজকের মতো তবে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনের আনন্দ নিয়ে বেরিয়ে পড়ুন। নমস্কার।